শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি আজ একটি বিশেষ দিন এবং বলতে পারি একরকম আজ আমাদের দিন এবং আজকের এই দিনটি, আজকের এই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই, সেই প্রত্যাশা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। লাবণ্য যেটি বললো আমাদের মানে আমি, লাবণ্য, আমরা এখানে যারা সহকর্মী রয়েছে এবং সাথে সাথে আপনারাও, কারণ আপনাদের নিয়ে একটি পরিবার এবং আজকে মাছরাঙা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনাদেরও শুভেচ্ছা। লাবণ্য শুভ সকাল, তোমাকেও শুভেচ্ছা। শুভ সকাল, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। তবে একটি বিশেষ দিন, এত সুন্দর সকাল, শুধু কথা দিয়ে তো আসলে হবে না। কি চাও আজকে, আবার কি চাইবে তুমি? তোমার কাছে একটা জিনিসই চাই। আজকেও গান শুনতে চাইবে, তবে আজকে না করব না। আজ যেহেতু যেমনটা বলছিলাম আজ আমাদের দিন, আমাদের পরিবার সকলের একটা চমৎকার মুহূর্ত। আজ এই ভাঙা গলা নিয়েও তোমাকে গান শোনাবো প্লিজ ভাবছি। প্লিজ প্লিজ একটু চেষ্টা করি, কিন্তু তুমিও গাইও, হ্যাঁ একটু গেও আমার সাথে। ঠিক আছে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় আনন্দ গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। অনেক অনেক সুন্দর লাবণ্য, হাততালি দেব না, আসলে মন ছুঁয়ে গেল এবং এত সুন্দর সকালে এত সুন্দর গান করেছে, অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দর্শক সত্যি আনন্দধারা বহিছে এই ভুবনে। আজ 30 জুলাই মাছরাঙা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যার জীবনের সবচেয়ে দীর্ঘ কর্ম অধ্যায় লেখা হয়েছে এই প্রতিষ্ঠানের নামের পাশে। 15 বছর 7 মাস 17 দিন। এ যেন কেবল সময়ের হিসাব নয়, অসংখ্য সংবাদ, অসংখ্য সিদ্ধান্ত, অসংখ্য রাত জাগা দায়িত্ব আর একটি প্রতিষ্ঠানের বিবর্তনের জীবন্ত ইতিহাস। মাছরাঙা টেলিভিশনের চিফ নিউজ এডিটর, হেড অফ নিউজ এডিটর ইন চিফ, একটির পর একটি দায়িত্ব তিনি পালন করেছেন নিঃশব্দ নিষ্ঠায়। কিন্তু পরিচয় সবচেয়ে বড় অংশ হয়তো কোনো পদবি নয়, পরিচয় হলো তিনি ছিলেন আমাদের সবার আস্থার আরেকটি নাম। গত 25 মে কর্মস্থল থেকে তার বিদায়ের দিন সহকর্মীদের চোখের জল, করতালির শব্দ আর তাদের শ্রদ্ধা ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন। তবে চলে যাওয়া মানে যেহেতু প্রস্থান নয়, আজ আবারও মাছরাঙা টেলিভিশনের জন্মদিনে মাছরাঙারই সেই উজ্জ্বল অধ্যায়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, রাঙা সকালের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আজ আছেন সাংবাদিকতার প্রজ্ঞা, সংযম আর সততার এক অনন্য প্রতীক শ্রদ্ধেয় রেজওয়ানুল হক। শুভ সকাল। শুভ সকাল। এবং আজকে একটা বিশেষ দিন, মাছরাঙা টেলিভিশনের 15তম বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি উপলক্ষে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি আমার দীর্ঘ কর্মজীবন এখানে মাছরাঙাতে, আমারও 15 বছর প্লাস। এরকম এই দিনটি প্রতি বছরই এসেছে এবং আমরা কম বেশি নানাভাবে নানা আনুষ্ঠানিকতায় পালন করেছি। তো মনে পড়ছে সেসব দিনের কথা। আবারও আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং দর্শক যারা দেখছেন অনুষ্ঠান তাদেরকেও জানাই, কারণ আমি এখনও নিজেকে মাছরাঙা পরিবারের একজন সদস্য মনে করি। অবশ্যই অবশ্যই আপনি আমাদের, যখনই যেখানে যান না কেন আপনি আমাদেরই থাকবেন, আপনি আমাদেরই লোক। এবং সেই সাথে আপনাকেও স্যার অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ আমরা বেশ আনন্দিত, কারণ আজকে এই বিশেষ দিনে আমরা আপনাকে এইভাবে পেয়েছি। অনেক ধন্যবাদ আমাকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। যেভাবে 25 তারিখে, যেটা আপনি বললেন 25শে মে, আমাকে যেভাবে মানে কি বলবো, এটা একটা এক্সাম্পল তৈরি হয়েছে। আমাকে যেভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে, এটি আমার পেশাগত জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলির মধ্যে উপরের দিকে আছে। এবং এটা মাছরাঙার যতদিন আমি ছিলাম, আমার পেশাগত জীবনের 40 বছরেরও বেশি সময় পেশাগত জীবন, তার মধ্যে সবচেয়ে বড় সময়টা কেটেছে মাছরাঙায়। এবং অসংখ্য স্মৃতি আছে। তার মধ্যে
সেই বিদায় সম্বর্ধনার কথাটা আমার সারা জীবন মনে থাকবে। এবং আপনার সংবর্ধনা দেখে আসলে আমরাও সিক্ত হয়েছি, আসলে ভালো কাজ করলে এরকম সুন্দর বিদায় হতে পারে সেটি আমরা দেখেছি এবং অনুপ্রাণিত হয়েছে। শুধু সেটা না, আমার ব্যাপারটা না, মানে প্রতিষ্ঠান হিসেবে মাছরাঙা যেটা করেছে ওই দিন, এটি দেখে আমাকে আমার এই ইন্ডাস্ট্রির অনেক বন্ধু সহকর্মী তারা বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিসটা খুব একটা দেখা যায় না। তো মাছরাঙা টেলিভিশন যেটা করেছে সেটা একটা এক্সাম্পল তৈরি করেছে, এবং আশা করি তারা আশা করছে যে হয়তো অন্য ব্যাপারটাও এই ব্যাপারটা চালু হবে। তৈরি করবে। অবশ্যই, অবশ্যই। এবং এটাই বোধহয় আমাদের মূল শক্তি, যে আমরা আসলে নিজেদেরকে সব থেকে আসলে পরিবার ভাবি দেখে এই ভালোবাসা, এই বন্ধন, এই সব কিছু তৈরি হতে পারে। এক্স্যাক্টলি। মাছরাঙা যখন আমি জয়েন করি 2010 সালের অক্টোবর। 9ই অক্টোবর, জি। তো তখন থেকে শুনে আসছি যে, বা যেটা বলা হয়েছে যে মাছরাঙা হচ্ছে একটা পারিবারিক টেলিভিশন, মানে পরিবারের সব সদস্য একসঙ্গে বসে দেখতে পারে এরকম একটা চ্যানেল জি। করার চেষ্টা তখন থেকে ছিল, এখনো সেটা আছে। তো সেটাই যেটা বলছিলেন আপনি পরিবারের কথা, ডেফিনেটলি আমার নিজের পরিবারের পাশাপাশি মাছরাঙাকেও সবসময় আমিও পরিবার হিসেবে দেখেছি। একদম। এবং আমি খুব গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে বলতে পারি যে এই যে দীর্ঘ যাত্রা আমার এখানে, এটাও আমার নিজের পরিবারের চাইতে কোনো অংশ কম ছিল না, এবং পরিবারের চাইতে বেশি সময় এখানে কেটেছে পেশাগত কাজের কারণে। জি। এবং আমিও এটাকে আবারও মাছরাঙা পরিবারের সদস্য হিসেবে নিজেকে মনে করি, এবং সারা জীবন মনে থাকবে এই কথা। অবশ্যই, এবং আমাদেরও মনে থাকবে। আজ 30 জুলাই, গত বছর 30 জুলাই কত কর্মব্যস্ত একটি দিন ছিল, আমরা অনেক উদযাপন করেছিলাম। আমাদের স্টেজে আপনার সাথে আমার কত ইন্টারাকশন এবং কত স্মৃতি, আসলে সে কারণে এত বেশি মিস করছিলাম। আজকেও আমরা আপনাকে চেয়েছি এবং ভবিষ্যতেও আপনাকে সবসময় পাশে চাই। নিশ্চয়ই। আপনি 25শে মের পরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এবং কৃতজ্ঞতা হিসেবে, এবং এত সুন্দর করে লিখেছিলেন, সেটি কিন্তু আমাদেরকে আবেগে ভাসিয়েছিল। এবং যেটি আপনি বলছিলেন সেখানে যে এরকম প্র্যাকটিস আসলে খুব একটা নেই যে এত সুন্দর বিদায় হতে পারে। এবং আমি হয়তো মাছরাঙা টেলিভিশন থেকে অবসর নিয়েছি, তবে সাংবাদিকতা থেকে নয় আসলে। নিশ্চয়ই। কারণ দেখুন, মানে যখন এটা লিখলাম, বা আমার অনেক কলিগ বা আমার বন্ধুরা যখন এটা নিয়ে ফেসবুকে কিছু কিছু পোস্ট দিয়েছিল, তখন আমি এরপরে যখনই যার সঙ্গে দেখা হচ্ছে বাইরের জগতের মানুষজনের সঙ্গে, তারা বলেছে যে সাংবাদিকদের আবার অবসর হয়নি। হ্যাঁ, যেমন ডাক্তারের অবসর হয় না, সাংবাদিকেরও এমন একটা পেশা যেখানে তার অবসর হয় না, মানে একদম কর্মক্ষম থাকা পর্যন্ত তো সে একটা কন্ট্রিবিউশন এখানে তার থাকতে পারে। অবশ্যই। ইভেন এরকমও তারা বলেন যে সাংবাদিকদের যত বয়স হয়, বয়স যত বাড়ে, তত সে আরও অভিজ্ঞ হয়, পরিণত হয়। তো আমি ওইটাই বলেছিলাম তখন যে না, মানে অবসর মানে আমি সাংবাদিকতা থেকে অবসর নাই, প্রতিষ্ঠান থেকে নিয়েছি, প্রতিষ্ঠানের একটা নিয়ম কারণ আছে। জি। তো ওইটাই সেটাই খুব সুন্দর করে আসলে আপনি গুছিয়ে, মনে হচ্ছে কি একদম আপনার মনের কথাগুলো একদম আমরা বুঝতে পেরেছি একদম লেখাগুলোর মধ্যে দিয়ে। ধন্যবাদ। এবং আসলে সাংবাদিকতায় যেহেতু আপনি ছিলেন, আছেন এবং থাকবেন, মাছরাঙা টেলিভিশনে আপনি যেটা বলছিলেন 2010 সালের 9 অক্টোবর আপনি যুক্ত হয়েছিলেন মাছরাঙা পরিবারের সাথে, তখনও কিন্তু মাছরাঙা টেলিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আরও করে। 1 বছর পরে, সেই সময়টা আসলে তার প্রায় 7-8 মাস 7-8 মাস পরে পরে, আর কি। হ্যাঁ। তো সেই সময় আপনি কি দেখেছিলেন এবং কি স্বপ্ন দেখেছিলেন আপনারা সবাই মিলে সে সময়? এখানে আমি তখন আরেকটা অন্য একটা চ্যানেলে ছিলাম এখানে আসার আগে, এনটিভিতে, যেটা আপনি বলেছেন। মাছরাঙা টেলিভিশন যখন আসি করছে বা প্রস্তুতি নিচ্ছে, বা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট চলছে, স্কয়ার গ্রুপ বাংলাদেশের একটা স্বনামধন্য শিল্প গ্রুপ, তাদের একটা টেলিভিশন আসছে, এই স্কয়ার গ্রুপের টেলিভিশন, এইটা জেনেই অনেকে, মানে এর একটা হাইপ তৈরি হয়েছিল। জি। এবং এটা তো বটে, এর পাশাপাশি এখানে তখন আমার অনেক সাবেক সহকর্মীদের অনেকে এখানে জয়েন করেছেন। তো আমিও খুব আগ্রহী ছিলাম যে এই প্রতিষ্ঠানের সঙ্গে যদি যুক্ত হতে পারি। তারপরে তো যেটা হয়েছে প্রসেস অনুযায়ী
অ্যাপ্লিকেশন করা, ইন্টারভিউ, তারপরে সিলেকশন, তারপরে জয়েনিং। আমরা শুরু করেছিলাম তখন অন্য একটা ভবনে, এটা এখানে না, মহাখালীর একটা অস্থায়ী ক্যাম্প অফিস বলতে পারি এটাকে। আচ্ছা। ওইখানে ওই 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 তখনকার যে কর্মযজ্ঞ, মানে তখন এত মানুষ ছিল না, বা একটা পরিবারে যেটা হয় না, পরিবার ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, হয়। অনেক অনেক সদস্য যুক্ত হয়। তো এই যে ট্রানজিশনটা, এটা আমি এর আগের যত জায়গাতেই কাজ করেছি কিনা সেটা ধরেন আগে থেকেই ছিল, আমি পরে জয়েন করেছি এরকম। আচ্ছা। মাছরাঙা টেলিভিশন হচ্ছে আমার জন্য প্রথম, যে আমি এটার জন্মটা আমি নিজে দেখেছি। জি। আমার আমার সামনে, বা আমার ওই সময় যারা সহকর্মী যারা ছিলেন তাদের সামনে, বা ধরেন তিল তিল করে এগোনো, সেখানে কিছুটা আমার কন্ট্রিবিউশন, এরকম একটা পরিস্থিতি মাছরাঙাতে আমার প্রথম অভিজ্ঞতাটা হয়েছে। ওই যে বললাম, পারিবারিক টেলিভিশনের একটা স্লোগান শুরুতে ছিল, প্লাস আরও কিছু বিষয় আমাদেরকে তখন থেকে শেখানো হচ্ছিল যে এই চ্যানেলটা হবে এমন একটা চ্যানেল যেটা এটা একটা রুচিশীল চ্যানেল হইতে হবে। এখানে মানুষ যেন দেখে এর মধ্যে একটা শিল্পবোধ দেখতে পায়, জি। সংযম দেখতে পায়। তো এরকম একটা ক্যারেক্টার আমাদেরকে তখনই আমাদের মাথার মধ্যে, যারা আমরা শুরুর দিকে ছিলাম, তখন আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমি তো বার্তা বিভাগে ছিলাম, নিউজের অনেক উত্থান পতন থাকে, অনেক বড় বড় ঘটনা ঘটে, তখন আসলে অনেক সময় আমরা অনেকে একটু কি বলে একটু কখন কি করতে হবে এরকম অনেক সময় এত এত কখনো কখনো এত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জি। তো ওই সময় অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই। আমার খুব মনে আছে যে যেদিন হলি আর্টিজানের ঘটনাটা ঘটে, জি। আমরা তো সবাই বাসায় চলে গেছিলাম ওই সময়, বা ওই দিন শুক্রবার ছিল সম্ভবত, জি, জি, আমার ছুটি শুক্রবার। ছিল। তো আমি ছুটি কাটাচ্ছিলাম, বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, তারপরে জানতে পারলাম এই ঘটনাটা। জি। তখন আমরা এমন একটা টিম তৈরি করেছিলাম যে তখন যখন জানতে পারলাম যে বিষয়টা, প্রথমে তো মনে হচ্ছিল যে অন্য কিছু, মানে একটা হয়তো কোনো একটা ছোটোখাটো বিষয়, একটা ডাকাতি বা চুরি বা ইত্যাদি। যখন ঘটনাটা গুরুত্বটা আমরা বুঝলাম, তখন আমাদের কলিগদের, মানে যারা গুরুত্বপূর্ণ, তাদের সবাইকে আমরা খবর দিলাম, এবং সবাই কিন্তু ওই দিন ওই রাতে সবাই অফিসে চলে আসলো, এবং আমরা সারা রাত অফিসে কাটিয়েছিলাম ওই ইভেন্টটা কভার করার জন্য। তো এই ধরনের মুহূর্ত, এই ধরনের দিন সংবাদ কর্মীদের জীবনে আসে। ওই সময়টায় মাছরাঙা টেলিভিশনের শুরুতে যে শিক্ষাটা আমাদের দেওয়া হয়েছিল, সেই শিক্ষাটা ওই রকম পরিস্থিতি শুরু করে স্বাভাবিক পরিস্থিতি, সর্বক্ষেত্রে আমরা ওটা মনে রাখতাম। এবং আমি আমার কলিগদেরকে, আমার ডিপার্টমেন্টের যারা অন্যান্য সহকর্মী আছেন, তাদেরকেও এই কথাটাই আমি বারবার বলার চেষ্টা করতাম, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এই বিষয়টাই আমি ধারণ করি, এবং আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাছরাঙা, মানে আমি ঠিক আমার সঙ্গে মিলেছে আর কি এই ক্ষেত্রে, যে মানে কি বলে, একটা রুচিশীল, সংযমী একটা প্রতিষ্ঠান হতে হবে। বাহ, চমৎকার। আপনার কাছ থেকে তো এই 15 বছর 7 মাস 17 দিনে, মানে 5708 দিনে অনেক কিছু শিখেছি। তবে আজকেও অনেক কিছু শিখতে চাই। তবে দর্শকদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। রেজওয়ানুল হক বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যার সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতা 4 দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। ছোটবেলা থেকেই তার লেখালেখির মাধ্যমে সাংবাদিকতার প্রতি আগ্রহের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার পেশাদার সাংবাদিকতা জীবনের যাত্রা শুরু হয়েছিল। 1989 সালে তিনি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এবং 1994 সালে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দিয়ে জাতীয় রাজনীতি, সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেন। 2005 সালে তিনি জনকণ্ঠের চিফ রিপোর্টার হিসেবে সংবাদ কর্মীদের নেতৃত্ব, অনুসন্ধানী প্রতিবেদন তদারকি এবং সম্পাদকীয় পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
2006 সালে তিনি ইলেকট্রনিক গণমাধ্যমে যুক্ত হয়ে এনটিভি নিউজ এডিটর হিসেবে সম্প্রচার সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেন এবং সংবাদ ব্যবস্থাপনা এবং নিউজ রুম পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখেন। 2010 সালে মাছরাঙা টেলিভিশনে যোগ দিয়ে পর্যায়ক্রমে চিফ নিউজ এডিটর, হেড অফ নিউজ এবং এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করে প্রায় 1.5 দশক প্রতিষ্ঠানটি সংবাদ বিভাগকে দেশের অন্যতম পেশাদার এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব দেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ট্রাস্টি, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। চলুন তার কাছে আবারও ফিরি। অনেক গল্প 1 ঘন্টা তুলে আনা আসলে সম্ভব না, আপনাকে নিয়ে আসলে অনেক কথা বলতে হবে। আসলে একটু আপনার জন্ম, ছোটবেলা, সেই সময়ের কথা একটু শুনি। আপনার কুষ্টিয়াতে বোধহয় জন্ম এবং বেড়ে ওঠা রাজবাড়ী। আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। জি। ওখানে ছোট্ট একটা উপজেলা আছে খোকসা, ওটা আমার ওইখানে আমাদের গ্রামের বাড়ি। তবে আমার জন্ম ওখানে, কিন্তু আমি মানে যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে আমি অন্য একটা জায়গায় দেখি, সেটি হচ্ছে রাজবাড়ী। আচ্ছা। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, সেই সূত্রে রাজবাড়ী রেলওয়ে কলোনিতে আমরা থাকতাম। আমার বেড়ে ওঠা ওখানেই, পুরো স্কুল লাইফটা আমার কেটেছে রাজবাড়িতে। প্রথমে একটা প্রাইমারি স্কুলে, প্রাইমারি স্কুল শেষ করে পাশেই একটা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ছিল, সেখানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এটার নাম। আচ্ছা। এই হচ্ছে স্কুল লাইফ। স্কুল লাইফ শেষ করে আমি পরে ঢাকাতে চলে আসি। বাকি লেখাপড়া ঢাকাতে, ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, এই পড়াশোনার জায়গাটাতে তো অবশ্যই আসতে চাই, কিন্তু আজকে যেহেতু আপনাকে পেয়েছি, ছোটবেলায় আসলে আপনি একটু কেমন ছিলেন, দুরন্তপনার মধ্যে দিয়ে সময়টা কেটেছে কিনা? রাজা ভাই দুরন্ত হওয়া সম্ভব না, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তারপরে আজকে এই গল্পগুলো জানতে চাই একটু তবে ভাইদের আমি কিন্তু একটা সিক্রেট জানি লাবণ্য। বলো তো। হ্যাঁ, আমাদের বিশেষ অতিথি অভিনয় করতেন সে সময়। বাহ। আচ্ছা, আমি কেমন ছিলাম? আমি লেখাপড়ায় ভালো ছিলাম, স্কুলে ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলাম। বাহ। ভালো ছেলে হিসেবে আমাকে বলা হইতো। আমি খুব শান্তশিষ্ট, কথা শুনতেন একদম, এরকম মানে ভালো, দুরন্ত না। কি বলবো, আমার পজিশন হচ্ছে ফ্যামিলিতে মাঝামাঝি আর কি। আচ্ছা। তো কি বলবো, এটাকে অ্যাভারেজ আর কি, না দুরন্ত না একেবারে শান্ত, মাঝখানে। তো লেখাপড়া তো করতামই, লেখাপড়ায় ভালো ছিলাম। বিশেষ করে আমি এটা বলবো যে আমার হাতের লেখা খুব মানুষ প্রশংসা করতো। ওই সময় স্কুলে হাতের লেখা ভালো হলে কিছুটা বাড়তি নাম্বার পাওয়া যেত। একদমই। তো আমি যে ভালো করতাম পরীক্ষা, এটার একটা কারণ হইতে পারে। আর তুমি যেটা বললে রুম্মন, যে অভিনয়, আমি যখন প্রাইমারি স্কুলে, তখন একদিন আমাদের যে রেল কলোনিতে তো অনেক বড় ভাইরা থাকেন, অনেক কালচারাল মনোভাবাপন্ন অনেক মানুষ থাকেন। তারা একটা নাটক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাটকটা হচ্ছে কল্যাণ মিত্র নামে একজন নাট্যকার ছিলেন। এখনকার অনেকে হয়তো তার নাম জানেন না। তো ওনার রাস্তার ছেলে নামে একটা নাটক ছিল। আচ্ছা। ওই নাটকটাতে আমাকে মানে প্রধান চরিত্রের কাস্ট করা হয়েছিল। আমি জানি না কি কারণে, কারণ আমি তার আগে কোনো দিন, বা তখনও ইভেন যখন ওটা নাটকটা আমি করি, আমি তখনও এটার কিছু বুঝতাম না। কোন ক্লাসে পড়তেন বা কত বছর বয়স হবে? প্রাইমারিতে পড়তাম। আমি বলছিলাম যে কল্যাণ মিত্রের রাস্তার ছেলে নাটকে আমাকে কাস্ট করা হয়। কেন করা হয় আমি জানি না। একটা কারণ হইতে পারে যে আমি দেখতে হয়তো রাস্তার ছেলেদের মতো ছিলাম কিনা। আমি নাম রাজা, কিভাবে রাস্তার ছেলে হলাম? একদমই তাই। আমি তাছাড়া কি কারণে আমি জানি না। যাই হোক, তো বুঝে হোক না বুঝে হোক নাটকটা করলাম। করার পরে ব্যাপক প্রশংসা পেলাম, আমি নাকি খুব ভালো অভিনয় করেছি। এবং ওই সময়ে, এটা 70-এর দশকে, তখন আমাকে একজন দর্শক আমাকে একটা 10 টাকা উপহার দিলেন।
ওই সময় 10 টাকা অনেক টাকা অনেক অবশ্যই, ছিল। হ্যাঁ। টাকার মূল্যবান বড় কথা না, বড় কথা হচ্ছে একটা উপহার পেলাম। উপহার। তো এটা একটা বড় খুব আমার জন্য খুবই ভালো সুন্দর স্মৃতি। তবে পরবর্তীকালে দেখলাম ওই সময় রাজবাড়ী শহরে খুবই মানে কি বলে কালচারাল অ্যাক্টিভিটিস হইতো। আচ্ছা। খেলাঘর সংগঠন। খেলাঘর ছিল, কচিকাচার আসর ছিল, আসর। এবং দুটো সংগঠনের মধ্যে কম্পিটিশন ছিল আর কি। তো আমি খেলাঘরের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। খেলাঘরের এমনি অন্যান্য অ্যাক্টিভিটিস তো ছিলই, আবৃত্তি, গান, কবিতা ইত্যাদির পাশাপাশি খেলাঘরও বেশ কয়েকটা নাটক সেই সময় মঞ্চস্থ করে, এবং আমি সেই খেলাঘরের একজন সদস্য হিসেবে আমি খেলাঘরের আরও 3টা নাটকে অংশ নিই। বাহ। বাহ বাহ। তার মধ্যে সুকুমার রায়ের অবাক জলপান একটা নাটক, জি জি। আর একটা বোধহয় হজবরলস। আচ্ছা। এই দুটো সহ আরও 3টা নাটক, এবং 3টা নাটকের মধ্যে আরও 2টো নাটকে আমাকে কেন্দ্রীয় চরিত্রে বাছাই করা হয়। চমৎকার। ওই তখন থেকে বোধহয় আমার জীবনের একটা ইচ্ছা তখন মনে হচ্ছিল যে মানে জীবনে ওই সময় মনে হচ্ছে অভিনেতা হতে পারলে ভালো হইতো। আচ্ছা। ইচ্ছাটা এখনো যে একেবারে নাই তা না। তাই এই আমি সুযোগটা আমাদের- কিন্তু আমার মনে হয় রোমান তুমি একটু না না আমাদের দেখো না। নির্মাতারা শুনছে, তবে অবশ্যই আমরা দেখতে চাই। তো এইভাবে গেল স্কুল লাইফটা। আর তার পাশাপাশি স্কুলে তো যা থাকে, ছোটবেলায় ধরেন আমাদের বাসার সামনে রেল কলোনিতে থাকতাম, তো ওইখানে মানে খোলা জায়গা, সামনে পিছনে মাঠ আমাদের বাসার আশেপাশে, এবং প্রতিদিন বিকেলবেলায় কোনো না কোনো খেলা হচ্ছে। বাহ। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ভলিবল বলেন, শীতকালে ব্যাডমিন্টন বলেন, এটা তো চলতে থাকতো। এবং স্যারের এমনি প্রিয় খেলা কি ছিল? ফুটবল ওই সময় তো একদম ক্রিকেট ক্রেজটা, ওইভাবে হ্যাঁ। পপুলার হয় নাই। জি। এলিট শ্রেণীর খেলা ছিল জি। ক্রিকেট। তো ফুটবলটা হলো মানে সব মানুষের আমজনতা। আমজনতা। ইভেন আমাদের বাসার সামনে যে মাঠটা হয়তো, ওখানে প্রতিদিন বিকেলবেলা খেলা হইতো, বড় ভাইদের সাথে মিলে আমরা সবাই ছোট বড় মিলে খেলতাম, এবং ওইটা প্রতিদিন সকাল থেকে ওইটার প্রতি একটা আকর্ষণ থাকতো, কখন এটা বিকেল হবে, কখন খেলবো। খেলবো। তো ইত্যাদি এগুলির মধ্যে ওই সময় তো ধরেন এই 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 ধরনের ব্যাপারগুলি সবখানেই ছিল আমার মনে হয়। খেলাধুলা, জি। গান বাজনা, তারপরে আপনার বার্ষিক প্রদর্শনী, আমাদের বাসার পাশে রেলওয়ে মাঠ, রাজবাড়ির সবচেয়ে বড় মাঠ, জি। ওইখানে মাঝে মধ্যে আপনার ফুটবল কি বলে টুর্নামেন্ট হইতো। টুর্নামেন্ট করতো। ঢাকা থেকে কখনো কখনো প্লেয়ার হায়ার করে নিয়ে যাওয়া হইতো এখানে। তাদেরকে দেখে আমরা অবাক হয়ে থাকতাম, যে যাদের নাম শুনছি পত্রিকায় দেখি। তো আর এখানে আমার সাংবাদিকতার আসার পিছনের মাথার মধ্যে ঢুকেছে ওই সময়টা। আমি দেখতাম আমাদের বাসায় পত্রিকা রাখা হইতো। আচ্ছা। আর আমি যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি বা বোঝার বয়স হচ্ছে, তখন থেকে দেখি আমার বাসায় নিউজ পেপার। আমার বাবা তিনি, তার হয়তো খুব ওই সময় তার খুব বেশি যে রোজগার ছিল তা না, কিন্তু তিনি নিউজ পেপার বাসায় রাখতে কখনো বাদ দেন নাই। শুধু নিউজ পেপার না, ইভেন তখন বেগম নামে একটা পত্রিকা খুব পপুলার খুব ছিল, জনপ্রিয়। যেটা মেয়েদের জন্য, সেই বেগম পত্রিকাটাও বাসায় রাখা হইতো। তো আমি বাসায় রাখা হইতো, তো পড়তাম। পড়তে পড়তে সাংবাদিকতার প্রতি একটা আমার আগ্রহ তৈরি হয়। এক পর্যায়ে আমি আর ওখানে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে একটা বুক স্টল ছিল, প্রত্যেক স্টেশনে একটা বুক স্টল আগে ছিল, এখন হয়তো ওইরকমভাবে নাই। তো ওই বুক স্টলের যিনি চালাতেন তার সঙ্গে আমার পরিচয় হয় বাবার সূত্রে, এবং আমি প্রায়ই ওখানে যেতাম। বুক স্টলে নানান ধরনের পেপার আসতো, বই আসতো, সেগুলি পড়তাম। পড়ার দিকে একটা ঝোঁক ছিল। আচ্ছা। এক পর্যায়ে আমি জানতে পারলাম ওই সময় অবজারভার হাউস থেকে একটা কিশোরদের জন্য একটা পত্রিকা বের হইতো, কিশোর বাংলা এটার নাম। কিশোর বাংলা। এটা চালাতেন মূলত চাঁদেরহাট নামে তখন একটা যে অর্গানাইজেশন ছিল ছোটদের, তাদের অর্গানাইজাররা এটা চালাতেন। রফিকুল হক দাদুভাই সম্ভবত এডিটর ছিলেন এখানে। রুকনুজ্জামান খান। রফিকুল হক দাদুভাই। আচ্ছা। রুকনুজ্জামান খান তো এতে ছিলেন, কচিকাঁচা। কচিকাঁচা। আচ্ছা আচ্ছা। এবং এইটার সঙ্গে আরো অনেক বড় নামকরা সাংবাদিকরা জড়িত ছিলেন।
যেমন আমাদের মাছরাঙ্গাতে আমাদের প্রথম যিনি হেড অফ নিউজ ছিলেন শাহ আলমগীর ভাই জি। মরহুম, উনিও তখন কিশোর বাংলার সঙ্গে যুক্ত। আচ্ছা। এবং ইন্টারেস্টিংলি তখন কিশোর বাংলার যিনি আর্টিস্ট তিনি হচ্ছেন আজকের স্বনামধন্য শিল্পী আফজাল হোসেন। আচ্ছা। তিনি তখন চারুকলায় পড়তেন সম্ভবত বা বেরিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি তখন ইয়েতে কিশোর বাংলায় কাজ করতেন। আচ্ছা। তো ওরা কিশোর বাংলার কর্তৃপক্ষ সারা দেশে প্রত্যেক জেলায় একজন করে তাদের কিশোর সংবাদদাতা কে নিয়োগ বলা ঠিক হবে কিনা, কারণ এটা তো পয়সা করে কোনো ইস্যু ছিল না, সবাই শখের বসে আমরা কাজ করতাম। আচ্ছা। তো আমি আগে বলেছি আমার হাতের লেখাটা একটু ভালো ছিল, জি। আমি লিখতেও হয়তো পারতাম ভালো। তা আমার সাথে তাদের যে করসপন্ডেন্ট হয় তাকে আমাকে তারা রাজবাড়ির কিশোর সংবাদদাতা হিসেবে রিক্রুট করে। বাহ। বাহ। এবং আমি খুবই উৎসাহের সঙ্গে যা লেখা উচিত না বা নিউজ না যেটা সেটাও দিতাম। এইভাবে আমার এই পত্রিকার সঙ্গে লেখালেখিটা শুরু হয়। কত বছর বয়স হবে সে সময়? তখন আমি 7-8-এ পড়ি আর কি, এরকম। আচ্ছা। মানে তখন থেকে সাংবাদিকতা শুরু? হ্যাঁ, সাংবাদিকতা এইভাবে শুরু। একটা ওই পত্রিকাতে একটা 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 পেজ ছিল যে আমার বিদ্যালয়, জি। যে যে স্কুলে পড়ে সেই স্কুল সম্পর্কে লেখি। আচ্ছা। তো সেখানে লেখার পাশাপাশি সেখানে আবার থাকতো যে তুমি বড় হয়ে কি হতে চাও। আমার মনে আছে যে আমার 7-8-এ যখন পড়ি তখনই আমি লিখেছিলাম আমি সাংবাদিক হতে চাই। ওয়াও। বাহ। এই যে একটু অন্যরকম চিন্তা, কিন্তু সেই জায়গায় যতটুকু আপনাকে নিয়ে জেনেছি, আপনার বাবা চাইতেন আপনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হন। সেই জায়গাটাতে বাবার সাথে কিভাবে বন্ডিংটা হলো, যে বা বোঝাতে পারলেন বাবা আমি সেই ছোট বয়স থেকে সাংবাদিকই হতে চাই? বাবা কি সেই স্বপ্নটা বুঝতে পেরেছিলেন, বা ভালোবাসাটা কিভাবে আমাদের তৈরি হলো? ওই সময়টায় আমার মনে হয় যে আমাদের মতো ফ্যামিলি, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব পরিবারের বাবারাই চাওয়া স্বপ্ন এটাই দেখতেন ছিল যে কম ছেলে বেশি। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, একদম। তাই না? তো এটা তো তাদের চাওয়া। তারা হয়তো ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিন্তা এটা করে ভাবতেন, বলতেন, কিন্তু অবশ্যই। সেটা তো আর ছেলে মেয়েদেরকে তো সেটা করতে পারতে হবে, তাই না? একদম। তো আমার সেটা হয় নাই। আমার বড় ভাই, যিনি ইমিডিয়েট বড় ভাই, যে বড় ভাই যে এতক্ষণ যা বললাম, এই যে নাটক ইত্যাদি, খেলাঘর, তিনি খেলাঘরের অন্যতম সংগঠক ছিলেন। আচ্ছা। এবং তার উৎসাহ অনুপ্রেরণার কারণেই আমি এত কিছুর সঙ্গে ইনভলভ হয়েছি। এবং প্রথম যে নাটকটার কথা বললাম সেটারও তিনি অন্যতম একজন উদ্যোক্তা বা সংগঠক। চমৎকার। এবং তিনি লিখতে পারতেন, ভালো লেখালেখি করতেন, এবং সেটাও আমার জন্য একটা অনুপ্রেরণার বড় একটা উৎস। তিনি আমাকে ইন্টারমিডিয়েট পাস করার পরে তিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করেন। কারণ তার কাছে মনে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জগৎ যেখানে গেলে চোখটা খুলে যায়, মন খুলে যায় এবং অনেক কিছু করার সুযোগ তৈরি হয়। বাবার একটু ছিল, বাবা একটু আপত্তি ছিল। আচ্ছা। কিন্তু বড় ভাইয়ের উৎসাহে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বাহ। আচ্ছা। এবং পরবর্তীকালে বাবা খুশি হয়েছিলেন ভর্তি হই, এবং আমি চেয়েছিলাম সাংবাদিকতা বিভাগে ভর্তি হব, কারণ আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা। জি। কিন্তু আমি সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পাই নাই। আচ্ছা। আমি পেয়েছিলাম অর্থনীতিতে। অর্থনীতি। আচ্ছা। যেটা আবার অনেকে মনে করে যে এখানে ভর্তি হওয়া খুব কঠিন। সেটাই। যাই হোক, অর্থনীতিতে ভর্তি হলাম, কিন্তু মনটা তো পড়ে থাকলো সাংবাদিকতায়। আমি যখন হলে থাকতাম, আর আমার তো মফস্বলের ছেলে, বাইরের থেকে আসছি, কোন হল? আমার হল হচ্ছে, নিজের হল হচ্ছে SM হল, সলিমুল্লাহ হল। আচ্ছা। কিন্তু তখন ওখানে সিট পাই নাই। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সিট পাওয়া যায় না, অ্যাটাচ থাকতে হয়, কিন্তু সিট পাওয়া মুশকিল। আমার কিছু বন্ধু তারা থাকতে হচ্ছে শহীদুল্লাহ হলে, আমি ওদের সঙ্গে থাকতাম। ডাবলিং, ফ্লোরিং যা হয় আর কি, এটা তো তখন কোনো ব্যাপার না। তো ওদের সঙ্গে থাকতাম শহীদুল্লাহ হলে। ওই রুমে নিউজ পেপার রাখা হয়তো, সংবাদ। এটা ধরেন আমি তো 81 ইন্টারমিডিয়েট পাস করি, তারপরে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তো ওই সময়টায় 81, 82, 83 এই সময়টায় শহীদুল্লাহ হলে সংবাদ পত্রিকা রাখা হইতো, মনোযোগ দিয়ে পড়তাম, কারণ নিউজ পেপার পড়ার অভ্যেস তো আমার ছোটোবেলার থেকে। জি জি। একদিন দেখলাম ওইখানে লেখা একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সংবাদে যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার নিয়োগ করা হবে, আচ্ছা। তারা অ্যাপ্লিকেশন চেয়েছে। তো আমি মহা উৎসাহের সঙ্গে আমি ভাবলাম যে পেয়েছি, একটা সুযোগ আসছে আর কি। খুবই আগ্রহ নিয়ে খুবই সুন্দর করে, যতটা সুন্দর করে লেখা যায় অ্যাপ্লিকেশনটা, হাতের লেখা মানে লেখার সুন্দর প্লাস হচ্ছে ভাষা, সুন্দর করে লিখলাম। তবে আমার মনে হয় নাই যে আমি ভাবছি যে আমরা তো বাইরের থেকে মফস্বলের ছেলে আসছি, এখানে হাজার হাজার স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মেধাবী স্টুডেন্ট এখানে আছে, কত প্রভাবশালী স্টুডেন্ট আছে। তো আমার তো হবে বলে আমার কাছে মনে হয় না আর কি, যে আমি ডাক পাবো কখনো। বাট ওয়ান ফাইন মর্নিং আমার হলের ঠিকানা একটা চিঠি আসে সংবাদ থেকে যে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। বাহ। আমি ইন্টারভিউতে যাই। সংবাদের অফিস তখন ছিল বংশালে, আচ্ছা। পুরান ঢাকায়। জি জি। এখানে যাই, ইন্টারভিউ দেই। আমার ইন্টারভিউ নেন সংবাদের তখনকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব বজলুর রহমান। তিনি খুবই নামী সাংবাদিক এবং সাংবাদিকতার শিক্ষক আমি তাকে বলবো। আমি আমার শুরুটা বা যেটুকু শুরুর শিক্ষা তো অনেক বেশি কাজে লাগে, সারা জীবন মনে থাকে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, তিনি ইন্টারভিউ নেন এবং আমাকে তিনি সিলেক্ট করেন এবং আমার যাত্রা শুরু হয় সংবাদে 1983 সালের অক্টোবরে। আচ্ছা, তার মানে আপনি পড়াশোনাও করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার রাইট। সাংবাদিকতা করতেন। এটাই ছিল সব ওই সময় যে কটা মিডিয়া ছিল, পত্রিকা ছিল, টেলিভিশন তো ছিল না, সব পত্রিকারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন করে প্রতিনিধি, করেসপন্ডেন্ট বা প্রতিনিধি রাখা হইতো, মানে তাদের ছিল, মানে তাদেরকে ছাত্র রিপোর্টার বলা হয়তো বা ছাত্র সাংবাদিক। আমরা তো লেখাপড়া, মূলত আমরা স্টুডেন্ট, পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন খবরাখবর আমরা ওই সমস্ত পত্রিকাতে দিতাম। আচ্ছা। এটার জন্য আমাদেরকে একটা পারিশ্রমিক দেওয়া হইতো। আচ্ছা, মানে এটা পার্ট টাইমার আর কি। বাট এরশাদ বিরোধী মুভমেন্টটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়, স্টুডেন্টরা প্রথম শুরু করেন। আপনাদের মনে থাকার কথা যে 83 সালের 14 ফেব্রুয়ারি শিক্ষা ভবন ঘেরাও একটা প্রোগ্রাম ছিল। সেই সময় পুলিশ মিছিলে গুলি করে এবং অনেক স্টুডেন্ট নিহত হয়। ওইটার থেকে কিন্তু মূলত এরশাদ বিরোধী মুভমেন্টটা একটু গতি পায় আর কি অনেক, এবং পরবর্তীকালে পলিটিক্যাল পার্টিগুলি ওটার সঙ্গে যুক্ত হয়। মানে তারা প্রথমে একটু দ্বিধান্বিত ছিল যে সামরিক স্বৈরশাসক এরশাদ আন্দোলন শুরু করবে কি করবে না, একটা হেজিটেশন ছিল। কিন্তু ছাত্ররা এই আন্দোলন গড়ে তুলে তাদেরকে পরবর্তীকালে এটার সঙ্গে ইনভলভ করতে অনেক হেল্প করেন। আচ্ছা, ওই যে শুরু, পরবর্তীতে এরশাদের পতনের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সবচাইতে বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ। প্রতিদিন ওখানে নানান প্রোগ্রাম থাকতো, পাশাপাশি মাঝে মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে মারামারি হইতো। মানে নিউজের কোনো অভাব ছিল না। ফলে আমরা পার্ট টাইমার হিসেবে থাকলেও আমাদেরকে প্রতিদিন অনেক নিউজ গ্যাদার করতে হইতো এবং সেটা আমাদের পত্রিকা অফিসে মানে দিতে হইতো। মানে আমরা একজন ফুল টাইমার চাইতে কম ছিলাম না। কোনোদিন যদি না যেতাম কোনোদিন অফিসে, তখন অফিসের লোকজন পরের দিন বলতে কি কালকে কি তুমি কি অসুস্থ ছিলে না, মানে আসো নাই। মানে নিউজ নাই তা না, নিউজ তো অবশ্যই আছে, কোনো কারণে অসুস্থতার কারণে হয়তো আসো নাই, এরকম। তো এইভাবে আমার শুরু হলো সাংবাদিকতা জীবন। মানে প্রফেশন হিসেবে তখনও তো নেই নাই, কারণ তখন পার্ট টাইমার ছিলাম। পরে যখন লেখাপড়া শেষ হয় তখন আমি ওখানে ফুল টাইম জয়েন করি সংবাদে। এবং সেই সময়টা একদম পুরোপুরি আপনি বুঝে গেছেন যে আপনি এই পেশাটাই আপনার জীবনের একদম এটাই আপনি হতে চান। তো সেই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আপনার সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করা, সেখানে আসলে সাধারণ সম্পাদক হওয়া, সভাপতি হওয়া, এটাও একটা চমৎকার অভিজ্ঞতা আপনার জীবনের। ছোট করে একটু শুনতে চাই। আমি তো বললাম সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে সংবাদে কাজ শুরু করি। ওই সময় দেখলাম যে আরও অন্যান্য মিডিয়ারও এরকম একজন করে ওখানে প্রতিনিধি ছিলেন। তো আমরা
আমাদের সঙ্গে দেখা হইতো, বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতাম, জি। পরে অবসর সময়ে আড্ডা মারতাম। ওই সময় মাথার মধ্যে ঢুকে যে আমরা একটা সংগঠন করতে পারি কিনা, কারণ বিভিন্ন সাংবাদিক সংগঠন তখন দেখতাম। আচ্ছা। তা আমরা ভাবলাম যে ওয়াই নট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি একটা করা যেতে পারে। আমরা ওই সময় এই চিন্তা করার সময় আমরা জানতে পারলাম যে এর আগেও একটা এ ধরনের একটা সংগঠন ছিল, আচ্ছা। সেই 73-74 দিকে, কিন্তু সেটার আমরা কোনো কার্যক্রম ছিল না। কার্যক্রম তো ছিলই না তখন, মানে তখন ওটার আমরা কোনো অস্তিত্ব পাই না। আচ্ছা। তো আমরা এই আলোচনা করতে করতে আমরা একটা সংগঠনটা তৈরি করি। এটা 1995 সালের 19শে সেপ্টেম্বর আচ্ছা। আচ্ছা। সাংবাদিক সমিতি করি, যে যতজন বিভিন্ন মিডিয়ার ঢাকা ইউনিভার্সিটির করসপন্ডেন্ট ছিলেন তাদেরকে নিয়ে 13 জন আমার মনে পড়ে, প্রতিষ্ঠাতা আমরা 13 জন। এবং আমাকে সাধারণ সম্পাদক হিসেবে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করা, আমরা একটা কাঠামো একটা ভোটের মধ্যে দিয়ে হয়েছিল আর কি। আচ্ছা। যদিও সদস্য সংখ্যা কম ছিল, তারপর ভোটাভুটির মধ্যে দিয়ে হয়েছে। তখন আমি সাধারণ সম্পাদক হিসেবে এটা শুরু হয়। সেই সংগঠনটা এখনও আছে টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে এটার অফিস। আমি খুবই খুশি যে আমাদের সেই প্রতিষ্ঠাতা 13 জনের নামের একটা বোর্ড ছিল, সেটা এখন ওখানে বাহ, চমৎকার। তো ওইটা পরবর্তীকালে আমি সাধারণ সম্পাদক থেকে পরবর্তীকালে আরো 2 বার সভাপতি ছিলাম। তো ওই একটা সংগঠন করার না, সংগঠন করার অভ্যাস বা সংগঠক হিসেবে একটা কি বলে একটা একটা বৈশিষ্ট্য না সংগঠক হিসেবে। এটা আমার ভিতরে কেন জানি ওই স্কুল লাইফ থেকে তৈরি হয়েছিল। ওটা বলতে ভুলে গেছি, স্কুল লাইফে আমি স্কাউটিং করেছি। আচ্ছা। ওইখানে একটা কাব ছিল একটা তখন, তাই না? এটা ছিল, আর একটা ছিল জুনিয়র রেড ক্রস। রেড ক্রস সোসাইটির একটা জুনিয়র গ্রুপ বিভিন্ন স্কুলে তখন করা হইতো, সেটারও ওই টিমেরও আমি ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা। এবং ওই টিমের ঢাকায় একটা কনফারেন্স ছিল যে জুনিয়র রেড ক্রসের, আমার মনে পড়ে যে আমি সেখানে অ্যাটেন্ড করার জন্য ঢাকাতে আসছিলাম স্কুল থেকে। তো ওই যে একটা লিডারশিপের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে আমার যে ওই সময় তৈরি হওয়া, সেটা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়েও সেটা আমরা দেখলাম। এই সংগঠন করলাম, 2 বার প্রেসিডেন্ট ছিলাম। তারপরে তো আমি পুরোপুরি পেশাদার কি বলে প্রফেশন হিসেবে সংবাদে জয়েন করলাম আমার ইউনিভার্সিটি লাইফ শেষে। সেখানে দীর্ঘদিন থাকলাম। কত বছর? না, ওই টাইমটাই বেশি ছিল, ইউনিভার্সিটি লাইফটা 6 বছর। পরবর্তীকালে 89 আমি ফুল টাইমার হিসেবে জয়েন করি। সেটা কি দৈনিক সংবাদে? আচ্ছা। সংবাদে। এবং ওখানে 93 সাল পর্যন্ত ছিলাম। আচ্ছা। সব মিলিয়ে সংবাদের আমার টাইমটা প্রায় 11 বছর। আচ্ছা। এরপরে আমি তখন জনকণ্ঠ আসছে বাজারে, জনকণ্ঠ এসে একটা হইচই ফেলে দিয়েছিল, যে সময় আপনাদের মনে থাকে। জি, আমার মনে আছে। তো জনকণ্ঠ থেকে অফার আসে আমার একটা, যে একটু উপরের দিকে আর কি, আমি সংবাদের স্টাফ রিপোর্টার ছিলাম, আমাকে সিনিয়র রিপোর্টার হিসেবে অফার করা হয়। ওখানে আমার অনেক পুরনো বন্ধুবান্ধব পরিচিত ছিলেন। তো ওই সময় জয়েন করি জনকণ্ঠের জার্নিটা আসলে আরেকটু বেশি। ওখানে প্রায় 12 বছর আচ্ছা। জনকণ্ঠে ছিলাম। জনকণ্ঠের টিমটাও খুব ভালো ছিল, এবং ওইখানে জনকণ্ঠ অনেক, মানে খুব অল্প সময়ের মধ্যে পপুলারিটি পেয়েছিল। আচ্ছা। যদিও সেই পত্রিকার বর্তমান অবস্থার দেখে খুব কষ্ট লাগে যে একটা এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হলো, কিন্তু সেটা ধরে রাখা গেল না। যাই হোক, শেষ পর্যন্ত আমি জনকণ্ঠের শেষ বছরটা আমি চিফ রিপোর্টারের দায়িত্ব পাই, এবং সেটা যখন আমি করছিলাম তখন অলরেডি প্রাইভেট টেলিভিশন চলে আসছে। ইটিভির আগে তো এটিএন বাংলা এবং চ্যানেল আই ছিল, কিন্তু ইটিভি আসার পরে মোটামুটি একটা রাতারাতি কি বলবো, চারিদিকে একটা হইচই পড়ে যায়। জি, সাংবাদিকতার নতুন একটা চিত্র আমরা দেখতে পাই। সাংবাদিকতার নতুন একটা চিত্র দেখতে পাই। আমরা বিটিভিতে দেখতাম নিউজ, তো বিটিভিতে দেখতাম একতরফা নিউজ, শুধু সরকারি দলের খবর বা সরকারের খবর।
তো ইটিভি আসার পরে এটিএন বাংলা চ্যানেল আইতে নিউজ ওই অর্থে ছিল না, সুতরাং ওটা বোঝা যায় নাই। টিভি আসার পরে যে বিরোধী দলের খবরও যে টেলিভিশনে দেখা যায়, মানুষ এটা প্রথম দেখতে পাইল আর কি। এবং অবভিয়াসলি তাদের প্ল্যান, তাদের ট্রেনিং, তাদের প্রোগ্রাম বিন্যাস সব কিছু মিলে রাতারাতি পপুলারিটি পায় টিভি। তখন পরবর্তীকালে আরও কিছু চ্যানেল আসে এবং আমার তখন মনে হচ্ছিল যে প্রিন্ট মিডিয়াতে তো অনেকদিন থাকলাম, প্রায় 21 বছর। এখন একটু যে নতুন যে ইলেকট্রনিক মিডিয়ার যাত্রা শুরু, আর এটা ধরেন এখনকার খবর এখনই দেখা যাচ্ছে, আজকের খবর আজকেই দেখা যাচ্ছে, যেটা নিউজ পেপারে পরের দিন অপেক্ষা করতে হইতো। আর একটা ভিজুয়াল দেখা যাচ্ছে সব কিছু। তো আমার একটা ইচ্ছা ছিল ইলেকট্রনিক মিডিয়ার দিকে একটা যাওয়ার চিন্তা ছিল, এবং আমি অফার একটা পাই ইয়ের থেকে, এনটিভি থেকে। তো আমিও চাচ্ছিলাম, অফারটা পেলাম। তো আমি পরে 2006 সালে 2006 জানুয়ারিতে সম্ভবত আমি এনটিভিতে জয়েন করি নিউজ এডিটর হিসাবে। মানে এই প্রথম আমি রিপোর্টিং ছেড়ে আমি তখন ডেস্কে আসলাম। আচ্ছা, মিডিয়ামও চেঞ্জ হইলো। ওখানে নিউজ এডিটর ছিলাম 5 বছর প্রায়। তারপর ওখানে থাকতে থাকতেই মাছরাঙার শুরু, মাছরাঙা আসলো। মাছরাঙাতে যেটা শুরুতে বলেছিলাম কিভাবে মাছরাঙাতে আসা, তারপরে মাছরাঙা এলাম এবং এখানে দীর্ঘ 15 বছরের বেশি সময়ের জার্নি। অবশ্যই। এবং এই দীর্ঘ 15 বছরে যে বিশেষ মানুষগুলোর সান্নিধ্য আপনি পেয়েছেন, যাদের কি বলবো সংস্পর্শে এসে হয়তো আপনিও ঋদ্ধ হয়েছেন, আমাদের ব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী স্যার, তার সম্পর্কে একটু শুনি আপনার কাছ থেকে। ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্যারের সঙ্গে অনেক স্মৃতি। আমি দেখেছি অদ্ভুত একটা বিষয় ওনার, মানে অদ্ভুত মানে চমৎকার একটা অভ্যাস ওনার। উনি এত বেশি অ্যাকোমোডেটিভ আর কি। এই লম্বা জার্নিতে উনি প্রায় মাঝে মধ্যে ফোন করতেন আমাকে, নিউজ চলাকালে বা একটা নিউজ হচ্ছে সেইটার ব্যাপার সঙ্গে সঙ্গে ওনার ভালো মন্দ উনি প্রকাশ করতেন। আচ্ছা, অনেক সময় বকাও দিতেন যে এটা এরকম হইলো কেন বা এটা এরকম হইলো না কেন। অন্যান্য নানান সময় ওনার সঙ্গে নানা বিষয়ে কথা হইতো। কখনো কখনো দেখতাম উনি একটু রেগে গেছেন, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে উনি এইটা কখনো ধরে রাখতেন না। যখন বলেছেন তার কিছুক্ষণ পরে শেষ, তার 1 ঘন্টা পরেও যদি কোনো কারণে আবার ওনার সঙ্গে কথা হয়েছে বা দেখা হয়েছে, মনে হয় না যে তিনি 1 ঘন্টা আগে এরকম এই ধরনের একটা কি বলে একটু খেপেছিলেন বা রেগেছিলেন ইত্যাদি। যেমনটা পরিবারের মানুষের মতো হয় স্যার। এক কথায় অবশ্যই পরিবার যেটা আমরা বললাম মাছরাঙা টেলিভিশন, সেই মাছরাঙা টেলিভিশনের পরিবারের তিনি কর্তা ছিলেন। এবং আমাদের পরিবারে যেটা হয় এখানেও সেই একই রকম। একদম, মানে ওনার মধ্যে এগেন প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং কর্মীদের প্রতি ভালোবাসা, এটা আমি যেটা দেখেছি ওনার মধ্যে সেটা মানে আনপ্যারালাল। হ্যাঁ, এবং আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস, বিশেষ করে কর্মীদের প্রতি মালিক পক্ষের, আমি তো নিজে দেখলাম আমাকে যেভাবে এখান থেকে আমাকে যেভাবে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং আমি এখান থেকে চলে যাওয়ার পরেও আজকে আমাকে এই বিশেষ দিনে আমাকে যাবার এখানে ইনভাইট করা হয়েছে, এইটা আমার মনে হয় না যে অন্য কোনো প্রতিষ্ঠানে এইরকম হবে বা হতে পারে, কেউ ভাবতে পারে। সেই দিক থেকে আমি অবশ্যই মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং আবারও আমি বলবো যে আমি খুবই, ধরুন আমি জানি তো আমার সম্পর্কে আপনারা যাই বলেন না কেন, ওই যে আমার সম্পর্কে যে আপনারা একটা কি বলবো এটাকে প্রোফাইল বললেন, ওখানে যে সমস্ত শব্দ উচ্চারণ করলেন, আমি জানি তো আমি ওরকম অতখানি না আসলে বিনয় হচ্ছে আপনার অলংকার। আমি এরকম ওইরকম না, ওইরকম অত বেশি না আর কি। হ্যাঁ, ঠিক আছে, মিডিওকার বলতে পারেন আমাকে।
তো সেই রকম একজনকে যে এভাবে মাছরাঙা টেলিভিশন সম্মানিত করলো, এটা তো একমাত্র হয়তো এটা ওনার কারণে সম্ভব, বা উনি এবং ওনার ছায়াতলে যারা আছেন না অন্যরা, জি, তাদের কারণে এটা সম্ভব হয়েছে। আপনার আলোটা আসলে আমরা সবসময় নিতে চাই, এটা হচ্ছে আমাদের স্বার্থ। যাই হোক, আমরা আরেকজনের কথা স্মরণ করতে চাই। প্রতিষ্ঠাতা আমাদের সিইও ছিলেন প্রয়াত সৈয়দ ফাহিম মোনায়েম, তার সাথেও আপনার বেশ লম্বা সময় জার্নি। ফাহিম মোনায়েম সাহেব, ওনার নেক নেম হচ্ছে টিপু। জি, আমার মাছরাঙাতে পরিচয়ের বহু আগে, আমি যে সংবাদের গল্প করলাম আপনাদেরকে, সংবাদে যখন আমি শুরু করি তখন তিনি দৈনিক সংবাদের নির্বাহী পরিচালক ছিলেন। আচ্ছা, সংবাদের মালিকানার টিপু ভাই, মানে আমরা অনেক ওই তখন থেকে টিপু ভাই হিসেবে ডাকি। আচ্ছা, ওনার ফাদার, উনি একজন বড় সাংবাদিক ছিলেন, সৈয়দ নুরুদ্দিন। সংবাদ নামটা নাকি তারই দেওয়া? সংবাদ নামটা ওনার দেওয়া। আচ্ছা, তো তাদের সংবাদের একটা মালিকানার একটা শেয়ার ছিল আর কি। তো তিনি বাইরেই লেখাপড়া করেছেন, তারপর দেশে ফিরে এসে সংবাদের ওই পদে যোগদান করেন। তখন থেকেই সৈয়দ ফাহিম মোনায়েম বা আমাদের টিপু ভাইয়ের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক। তিনি খুবই, মানে কি বলবো, খুব মাই ডিয়ার পার্সন, খুবই হাসি খুশি থাকেন, আড্ডা মারেন, এবং ছোট বড় ছোটদের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক, বড়দের সঙ্গেও ভালো সম্পর্ক, ওনার বন্ধু বান্ধব তো আছেই। জি, তখন থেকে পরিচয় এবং সুসম্পর্ক, এবং পরবর্তীকালে এখানে এসে আবারও তাকে একজন বস বা সহকর্মী হিসেবে পাওয়া, এটা আমার জন্যে আমি বলবো যে মাছরাঙা টেলিভিশনে কাজ করতে এসে এবং ওনাকে পেয়ে আমার জন্যে আরও বেশি এখানে কোঅপ করতে আমাকে আরও সুবিধা হয়েছে আর কি। আচ্ছা, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনেক সময় অনেক সমস্যা হলে উনি সেটা সমাধান দিয়েছেন। জি, সব মিলিয়ে একটা তো ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর কথা বললামই, তার পরবর্তীকালে তার সাথে উনি, জি, তাদের কারণেই আসলে, তাদের গাইডেন্স, তাদের সহযোগিতা, তাদের সমর্থন, সব কিছুর কারণেই বোধহয় আমি এত লম্বা সময় এখানে থাকতে পেরেছিলাম। তো আপনার পরিবার নিয়ে একটু শুনি। আপনার নাম যেরকম, নিকনেম হচ্ছে রাজা, আপনার ভাইদের নামও নাকি সেরকম? এটা একটা কি বলবো, হ্যাঁ, এরকম প্রশ্নের মুখোমুখি প্রায় হতে হয়। আমার ভাইদের বা বোনদের নামও এরকমই। আচ্ছা, যেমন? এটা আমার নানা একটু রসিক ছিলেন নাকি, উনি এই কাজটা করেছেন বলে পরবর্তীকালে শুনলাম। তো এটা নিয়ে একটু মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নামগুলো শুনি না আপনার মুখ। যেমন বাদশাহ, নবাব, সুলতান, সম্রাট, রানী, সুলতানা, এরকম আর কি। বাহ বাহ। চমৎকার। তো আপনার বাবা মা প্রসঙ্গ একটু শুনি। করোনার সময় আপনি তাদেরকে হারিয়েছিলেন। হ্যাঁ, এটা যখন মনে পড়ে তখন আসলে খুব কষ্টকর চ্যাপ্টারটা। আমার বাবার কথা বলেছি, উনি রেলওয়েতে চাকরি করতেন, খুব স্বল্প আয়ের একজন চাকরিজীবী ছিলেন। আমরা ভাই বোন সংখ্যা 7 জন ছিলাম। জি, তো সেই আয় দিয়ে, বাবার সেই আয় দিয়ে আমাদের পরিবারটা চলতো। এর মধ্যেও তিনি, যেটা বললাম, তার আয় ছিল খুব কম, কিন্তু বাসায় নিউজ পেপার রাখতে তিনি কখনো বাদ দেন না, যেটা বলেছি একবার। তো সেভাবে তিনি আমাদের সবাইকে, ভাই বোনদেরকে, তারা সবাই যাতে সুশিক্ষিত হয়, মানে লেখাপড়া শিখে তার মতো করে জীবনে সবাই তার মতো করে প্রতিষ্ঠিত হয়, সে চেষ্টাটা তিনি করেছেন। আর মা তো গৃহিণী ছিলেন, বাকি বাবা ইনকাম করতেন, মা পুরোটা সামলাতেন, এবং আমরা দেখেছি চোখের সামনে যে কত কষ্ট করতে হচ্ছে তাদেরকে। তো সেই দুইজন সংগ্রামী মানুষ, তারা যখন আমরা যখন সবাই মোটামুটি একটু কি বলবো দাঁড়িয়েছি, তাদের যখন ভালো থাকার কথা, এই সময়টায়
করোনার সময় দুইজনের মাত্র 3 দিনের ব্যবধানে তাদের মৃত্যু আমাদের সবার চেষ্টা তো মানে আমরা আমাদের মতো করে সাধ্যমতো চেষ্টা করেছি চিকিৎসার জন্যে সর্বোচ্চ চেষ্টাই করেছি, সর্বোচ্চ জায়গায় চিকিৎসা করানোর ব্যবস্থাও আমরা করতে পেরেছিলাম, কিন্তু আসলে ওই সময়টা আর আমরা তো সবাই জানি ওই সময়টার কথা, মানুষ কত অসহায় ছিল। চিকিৎসায় টাকা পয়সা, অঢেল টাকা, ভালো হাসপাতাল এগুলি করেও অনেকে বাঁচানো যায় না, তাই না? অনেক ধনী, অনেক টাকার মালিক এরকম মানুষও তো মারা গেছে। জি। তো এটা খুবই কষ্টের যে মানে খুব অল্প দিন, 2-3 দিনের ব্যবধানে দুজনের চলে যাওয়া। আবার একটা দিক দিয়ে ভাবি যে ভালোই হয়েছে, কারণ হচ্ছে যে আমি বাবা মার সম্পর্ক তো দেখেছি, একজনের অভাব যদি আরেকজন দেখতে হইতো, একজনের মৃত্যুর আরেকজনের সামনে যদি একজনের মৃত্যু হইতো, তাহলে হয়তো তারা সহ্য করতে পারতেন না। সেই দিক থেকে বলবো যে দুইজন হাসপাতালে ছিলেন, মানে করোনা আক্রান্ত হয়ে দুইজনই 2 হাসপাতালের আইসিইউতে ছিলেন। একজনের মৃত্যু আরেকজন জানতে পারেন নাই। সেই হিসাবে বলবো যে তাদেরকে এই কষ্ট সহ্য করতে হয় নাই। সেদিক দিয়ে ভালোই হয়েছে বোধহয়। অনেক অনেক ধন্যবাদ আজকে সকালটিকে রাগিয়ে তুলবার জন্য। আমাদের তো খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আগেই বলেছি, কয়েকবার বলেছি, মাছরাঙার সঙ্গে ডেফিনেটলি আছি, কারণ আমার জীবনের সঙ্গে এই প্রতিষ্ঠান সঙ্গে আমি এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, মানে চাইলেও এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। আর আমার অনেক অনেক স্মৃতি আছে এখানে। জি। এবং আমি আবারও বলি যে মাছরাঙা পরিবারের একজন হিসাবেই নিজেকে সবসময় মনে করব। একদম। আমি এই বিশেষ দিনে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাই, নিজেকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। মাছরাঙার অসংখ্য দর্শক, শুভানুধ্যায়ী, তাদেরকেও অভিনন্দন জানাই। মাছরাঙার জয়যাত্রা অব্যাহত থাকুক সেই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ।